এই বিচারের ব্যাপারটা যাতে লাইভ মানুষ দেখতে পারে সেটার ব্যবস্থা আমরা করব। আওয়ামী লীগ এর আগে কিন্তু 111 এর সরকারকে সেফ এক্সিট দিয়েছিল কাইন্ড অফ। তো এবার যদি ইউনূস ক্ষমতা চায় হাসিনার কাছে, হাসিনা কি এবারও সেফ এক্সিট দিবে? সবাই যদি মনে করে যে চাঁদের মধ্যে সাইদিকে দেখা যায়, আমার তো এটা মনে করার জন্য নট নেসেসারিলি আই হ্যাভ টু থিঙ্ক দ্যাট ওয়ে। আমি আইনি লোক, আইনি অনুযায়ী চিন্তা করব। প্রথমত আপনাকে আমি বলি, সো বাংলাদেশ আওয়ামী লীগকে আপনার গুনতে হবে। আপনাদেরও কি সেম পরিকল্পনা, অর্থাৎ দেশ থেকে কি বিচার আচার উঠে যাবে? না, আপনি যদি চোখের বদলে চোখ নেন তাহলে সবাই মোটামুটি অন্ধ হয়ে যাবে। একটা কথা আমি ব্যক্তিগতভাবে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে যেহেতু আমার কথা হয়েছে, আমি তাকে তার কাছে আসার সুযোগ হয়েছে। এই মানুষটা না খুবই গ্রামাটিক্যাল, অর্থাৎ আইনে যা আছে উনি এটার বাইরে যেতেই চান না। মানে উনার কথা হইতেছে সংবিধানে কি আছে, আইনে কি আছে, আপনাকে রেসপন্সিবিলিটি নিয়ে কাজ করতে হবে। ইয়েস, আমি আপনাকে এটা বলতে পারি যে আমরা যখন দায়িত্ব জায়গাতে যাব তখন আমরা আসলে কাউকে খুনও করতে পারবো না, কাউকে আমরা টাঙাইতেও পারবো না। আপনি যদি এই টাঙানোটাকে একটা মেটাফোর হিসেবে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এদের বিচারের ওই যে আপনি যখন দেশের বাইরে আপনি ট্রাভেল করেন তাহলে আপনি দেখবেন যে একটা প্লেন কখন উঠানামা করে, কোন গেটে যাইতে হবে, ডিপার্চার গেট কখন, ওটার যেমন অ্যানাউন্স থাকে। টিএসসি তে একটা বড় স্ক্রিন থাকবে, বিচারের কয়জন সাক্ষী এলো, আজকে কে কে সাক্ষী দিল, এদের বিচার প্রক্রিয়া যখন চলবে তখন যাতে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরাও সেই বিচার সম্পর্কে ওয়াকিবহাল থাকতে পারে সেই জন্য সেখানে একটা বড় স্ক্রিন রাখানো হবে। এটাকে আমি টাঙ্গানো হিসেবে অভিহিত করেছি এবং আমার কাছে মনে হয় যে এই বিচারের ব্যাপারটা যাতে লাইভ মানুষ দেখতে পারে সেটার ব্যবস্থা আমরা করব। সেই স্ট্যান্ডার্ড বিচার লাইভে দেখানো, হ্যাঁ, আপনার পৃথিবীতে অনেক দেশে হয়েছে লাইভ দেখানো, লাইভ বিচার হয়েছে। বাংলাদেশের আইনে আপনি যদি টিভি স্ক্রিনে বিচারের আপডেট দেন সেটা নিয়ে তো কোনো পাল্টা কোনো আইন নাই, মানে এটা অবৈধ এমন কোথাও বলা নেই। কথা শেখ হাসিনা তো ডক্টর ইউনূসকে নিয়ে আমাদেরকে বলতেন যে এই লোক ফ্রড, এই লোক ভণ্ড, এই লোক হচ্ছে একটা জালিয়াত। মানুষ কেন শেখ হাসিনার কথা বিশ্বাস করতো না? প্রথম প্রশ্ন একটু মনে রাখেন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পর তো তার দুর্নীতিগুলো একদম খুললাম মানে ওপেন, সবাই দেখতেছে সবার চোখের সামনে। শেখ খালিদ মহিউদ্দিনের সাথে মানে ক্ষমতায় আসার 1 বছর আগে সে খালিদ মহিউদ্দিনের সাথে টক শোতে বলছিল যে মানে রাষ্ট্রকে সে 660 কোটি টাকা কর দেনা আছে, সে হচ্ছে একটা ট্রাস্টে ডোনেট করছিল, সেই টাকা সে জানতো না যে ডোনেট করলে কর দিতে হয়, কিন্তু পরে তারা কোর্টে গেছে, কোর্টে গিয়ে তারা জানতে পারছে এবং এই টাকা সে দিয়ে দেবে। এবার বলছে আমি দিয়ে দেবো, কিন্তু এই টাকা সে ক্ষমতায় বসে সে ওই রায় প্রত্যাহার করাইছে কোর্টের রায়। হ্যাঁ, মানে এগুলো তো একদম চোখের সামনে। একটা মানুষ ক্ষমতায় বসে 20 থেকে 25টা লাইসেন্স নিল এবং হচ্ছে এমনকি আবার নোবেল পাওয়ার আশা করতেছে, এই জন্য সে নোবেল পুরস্কার থেকেও করমুক্ত করে দিছে যেন এবার তাকে মানে ট্যাক্স দিতে না হয়। এর আগেবার কিন্তু দিছিল এনবিআর সাবেক চেয়ারম্যান বদিউর রহমান, তার থেকে ট্যাক্স আদায় করছিল, যদি ইউনূস চেষ্টা করছিল যে ট্যাক্স না দিতে যখন নোবেল পাইছিল। তো এই ইউনূসকে প্রত্যেকটা রাজনৈতিক দল হেল্প করতেছে, সাপোর্ট দিতেছে, সমর্থন দিতেছে। হ্যাঁ, তারা বলতেছে এটা আমাদের সরকার, আমাদের সরকার। মিডিয়া, প্রত্যেকটা মিডিয়া বলতেছে এটা আমাদের সরকার, প্রত্যেকটা বুদ্ধিজীবী বলতেছে, মানে বাংলাদেশে যারা আছে এখন, হ্যাঁ সবাই বলতেছে। ধরুন মাসুদ কামালের মতো লোক, সে অনেক সমালোচনা করে সরকারের, কিন্তু যখনই তাকে পছন্দ করার কথা বলবেন সে বলতেন না এটা তো আমার সরকার, এটা আমার সরকার। তো এই যে মানে হাসিনার এই পরিমাণ ত্যাগ তিতিক্ষা, এই পরিমাণ অবদানের পরও জনগণ তাকে বিশ্বাস করে না। কিন্তু ডক্টর ইউনূস এই দেশের জন্য কিছুই করে না, খালি নিচে সে লুটপাট করছে। এখন সে বলতেছে যে তাকে 50 বছরের জন্য ক্ষমতা দেখতেছে, 10 বছরের জন্য ক্ষমতা দেখতেছে। মানে আপনি বলেন আমাকে যে ইউনূসের মাঝে এমন কি আছে যেটা আপনাদের মাঝে নাই? কেন? আমার মনে হয় না যে এখানে থাকার ব্যাপার আছে। আপনি যদি মনে করেন যে একটা সুযোগ করে দেন এইভাবে যে ইউনূসের বিরোধিতা করলে মব অ্যাটাকের শিকার আপনি হবেন না এবং আপনি যথাযথ আইনি প্রক্রিয়ার ব্যবস্থা আপনি পাবেন, আপনি দেখেন পরের দিন কি হয় রেজাল্টটা, আপনি সেটা বুঝবেন। দেখেন 5ই আগস্টের পরে বাংলাদেশের মানুষের মধ্যে একটা ভয় ঢুকে গেছে যে হাসনাত সার্জিস একটা ডাক দিবে, ডাক দেওয়ার পরে হিজবুত তাহরির আর জামাতের অনেকগুলো ছেলেপেলে আসবে, এসে একটা বাড়িতে অ্যাটাক করে আগুন ধরা দিবে। আগুন ধরা দেওয়ার সময় বলবে এটা হচ্ছে ফ্যাসিস্টের বাড়ি, যেটা হচ্ছে যে আমরা শিয়া সিকদারের ক্ষেত্রে দেখেছি। শিয়া সিকদার যখন হত্যা করতো, কিংবা আপনার কলকাতার যখন চারু মজুমদার যখন আপনার হত্যা করতো, চারু মজুমদার তার নকশাল আন্দোলনে হত্যা করার সময় বলতো শ্রেণী শত্রু খতম করছি। শিয়া সিকদার একই কথা বলতো যে আমরা বুর্জোয়া খতম করছি, আমরা শ্রেণী শত্রু খতম করছি। ঠিক আছে, সো সেই সময় মানুষ ভয় কোনো কথা বলতো না। এমনকি শিয়া সিকদার যেই মহিলাকে বিয়ে করেছে শেষে তার এক কমরেডের ওয়াইফকে নিয়ে বিয়ে করে ফেলেছে, ওকে শেষ পর্যন্ত যোদ্ধার আখ্যা দেওয়া হয়েছে যে সে হচ্ছে শ্রেণী শত্রুদের সাথে গিয়েছে,
তারপরে আপনার নকশাল আন্দোলনে অসংখ্য মানুষকে হত্যা করা হয়েছে এই শ্রেণীর শত্রু তকমা দিয়ে, ভয়ে কথা বলতো না। কিন্তু শিয়া সিকদার যখন নিহত হলো, এরপরে অসংখ্য বই আমরা দেখেছি শিয়া সিকদারকে সমালোচনা করে, সে যে একটা খুনি ছিল, ডাকাত ছিল, কিভাবে মানুষকে হত্যা করতো, মানুষ বলে নাই, বলেছে। ফলে পিনোশে যখন সালভাদর আলেন্দেকে তার 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 প্রেসিডেন্ট ভবন ঘিরে ফেললো, তখন সালভাদর আলেন্দের ভয়ে অনেকে অনেক কথা বলতে পারে নাই। আপনি যদি একটা মুভি দেখেন, কলোনিয়া একটা মুভি আছে, আপনি মুভিটা দেখবেন, আপনি দেখবেন যে সালভাদর আলেন্দেকে মানুষ অনেক ভয় পেত। তারপরে সেই সময় তার সভাসদে একেবারে হুজুর হুজুর করতো। বাংলাদেশের বাইরে কি আপনি ল্যাটিন আমেরিকার এই উদাহরণটা দেখলেই বুঝবেন। কিন্তু সালভাদর আলেন্দে কি মানুষ সম্মানের সাথে সম্ভাষণ করতো? করতো না। সালভাদর আলেন্দে ছিলেন একটা নির্বাচিত নেতা, আর পিনোশে কি মানুষ সম্মান করতো? করতো না, তাকে ভয় পেত। সুতরাং এই যে সেনাবাহিনী যদি কালকে বলে যে ইউনূসের সাথে আমি আর নাই, আমি ব্যারাকে ফিরে গেলাম, যা হওয়ার হবে, আমরা শুধু সার্বভৌমত্ব রক্ষা করব। পুলিশ যদি বলে যে আমরা ভাই এসব অন্যায় কাজে নাই, তারপরে দেখেন তার কি হয়। সুতরাং এটা অনেকাংশে ঘটনাগুলো ঘটছে ভয়ে। সো আমার মনে হয় না যে এই জায়গাটাতে শ্রদ্ধার কোনো লেশ মাত্র আছে। আপনার কি মনে হয় যে বাংলাদেশের মানুষ, একটা লোক 666 কোটি টাকা 2 দিনের মধ্যে মকুফ করলো, তারপরে একটা ডিজিটাল ওয়ালেট কোম্পানি দিল, ইউনিভার্সিটি দিল, মেডিকেল কলেজ দিল, তারপরে দুনিয়ার তার অর্গানাইজেশনের হাজার হাজার কোটি টাকা কর মকুফ করলো, এগুলোর পরে বাংলাদেশের মানুষ তাকে খুবই পছন্দ করছে? মাসুদ সন্ত্রাসীদেরকে ছাড়িয়ে নিয়ে আসছে, তারপরে 5 লাখ টাকা দাবি করলো যে গুলশানে যে মেয়েটা ফজলুর রহমান সাহেবের বাড়িতে গিয়ে অ্যাটাক করলো, সেই মেয়েটাকে গ্রেফতার করলো। তারপরে আপনার মাহফুজুর রহমানের পিএস এর দুর্নীতি, এমন কোন পিএস আছে যাদের দুর্নীতি নিয়ে আলোচনা হচ্ছে না? আসিফ নজরুলের ব্যাপারে প্রশ্ন উঠছে নানান ভাবে। মানুষ ভয়ে যে চিন্তা করছে যে 5ই অগাস্টে আওয়ামী লীগের মতো একটা দলের যদি এরকম ভাবে ওরা ঘিরে ফেলতে পারে, তাহলে আমাদেরকেও মনে হয় করতে পারবে। ওই ভয়টা পেয়েছে মানুষ, এটা একটা ব্যাপার হতে পারে। আর মানুষের ভয় তো আস্তে আস্তে কাটছে। আজকে আপনার প্রোগ্রামে আসার আগে দেখলাম এক লোক চিৎকার করছে যে আমি ইউনূসকে স্ল্যাং ইউজ করে বলছে যে সালাম মাইরা ফালা, আমি এগুলো মানি না, এই রাষ্ট্র কি রাজাকারের রাষ্ট্র নাকি, চিৎকার করছে, চেঁচামেচি করছে রাস্তার মধ্যে গিয়ে। মানুষজনের শোনেন, মানুষজনের বিশ্বাস না করার কারণ কি? মানে অতীতে আপনাদেরকে বিশ্বাস না করার কারণ কি? আমাদেরকে বিশ্বাস করে নাই, এটাও আপনি আসলে, এটা একটা ফ্ল্যাট কমেন্ট হয়ে যায়। আমরা একটা দীর্ঘ সময় ক্ষমতা ছিলাম। মানুষের একটা টেন্ডেন্সি আছে, বাংলাদেশের মানুষের, কেউ যদি 5 বছর ক্ষমতায় থাকে মনে করে যে তুই তো 5 বছর। আমি এরকম মানুষকে বলতে শুনেছি, উনি 5 বছর ছিল, আমি ওনার 5 বছর। বাংলাদেশের মানুষ খুব চেঞ্জ দেখতে চায়, বিশ্বাস করেন। বাংলাদেশের মানুষ খুব, মানে আপনি নির্বাচন না দেওয়াটাই সমস্যা ছিল। বাংলাদেশের মানুষের হাতে ক্ষমতা থাকলে সে কি করে আমি আপনাকে দেখাই। আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বোঝাই, জিনিসটা হচ্ছে স্থূল উদাহরণ, কিন্তু এইটাই সত্যি। একটা রিমোট দিয়ে কাউকে আপনি একটা সুন্দর নাটক দেখতে বসা দিবেন, হাতে রিমোট, তিনি দেখবেন হুদাই সে গুতাচ্ছে ওই চ্যানেল থেকে ওই চ্যানেল, তার ক্ষমতা আছে যাই একটা দৌড় দিয়ে ওই চ্যানেল। অথচ সুন্দর একটা নাটক দেখানো হচ্ছে, ওই নাটকটা বা একটা সিনেমা দেখানো হচ্ছে, তার হাতে ক্ষমতা আছে বলে সেখানে চ্যানেল চেঞ্জ করে, কারণ তার নতুন নতুন জিনিসপত্র দেখতে ইচ্ছা করে, তার ইচ্ছা করে একটু গুতাই। আমার হাতে যেহেতু ক্ষমতা, শোনেন, মাঝে মধ্যে একটা জিনিস আছে যে আমাদের জনগণেরও এডুকেট হওয়ার প্রয়োজন আছে। আজকে জনগণ 1 বছরের মাথাতে সে বলছে যে আগেই ভালো ছিলাম। আপনি বহুব্রী নাটকটা দেখেছেন? বহুব্রী নাটকে 2টা চরিত্র ছিল, টগর এবং নিশা, ঠিক আছে? টগর বলছে সে স্কুলে যাবে না, কারণ তার স্কুলে যেতে ভালো লাগে না, সে স্বাধীনতা চায়। তো আসাদুজ্জামান নূর মানে আনিস সাহেব বলছেন স্বাধীনতা, ঠিক আছে, তোমাদেরকে স্বাধীনতা দিয়ে দেওয়া হলো, যা ইচ্ছে তাই করো। স্বাধীনতা পাওয়ার প্রথম প্রহরে তারা কেচি দিয়ে তাদের দুজনের স্কুলের শার্ট কাটলো। আপনি দেখবেন ওই পর্বটা। ঘন্টা 3 যাওয়ার পরে 2 ভাই বোন মুখ কালো করে দাঁড়িয়ে আছে, কেন? স্কুলে যাবে। আনিস সাহেব বলছে কি, তোমাদেরকে তো স্বাধীনতা দিয়ে দেওয়া হয়েছে। বলে বাবা স্বাধীনতা আর ভালো লাগছে না। তো এখন আপনি এটা এই জিনিস আজকে তারেক রহমানও কিন্তু দেখলাম তার বক্তব্য বলছে যে দুর্নীতি সামাজিক ব্যাধি, সে তো স্বীকার করেছে। হ্যাঁ, কিছু কিছু জিনিস আছে দলমত নির্বিশেষে সবাই বলবে যেগুলো ব্যাধির মতো একটা ব্যাপার, বিশ্বাস করেন ব্যাধি। তার মানে আমরা একটা জিনিস পেলাম আপনার কথা, যে পরিবর্তনের যে কথাটা বলছে, নির্বাচন ছাড়া তো ক্ষমতার পরিবর্তন হবে না, সেই নির্বাচন সুষ্ঠু হতে হবে, প্রধান প্রতিদ্বন্দ্বী ও নির্বাচনে আসতে হবে, সেটা আসেনি গত 16 বছর। তার মানে এটা আসলে বড় সমস্যা ছিল। এবং নেক্সট টাইম মানে এর পরের পর্বে, ইউনূস পরবর্তী পর্ব, আমার মনে হয় এটা সুরাহাটা হওয়া খুবই জরুরি, যে বাংলাদেশের গণতন্ত্রটা থাকবে এবং অন্তত কিছু বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত থাকবে যে এই বিষয়গুলোতে তারা ছাড় দেবে না। এটা আপনার বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াটা অব্যাহত থাকতে পারে। জামাত শিবিরের ব্যাপারে প্রধান 2 রাজনৈতিক দল যদি একটা টেবিলে বসে এবং আগামীর বাংলাদেশের মানুষের জন্য রোডম্যাপটা কি হবে এটা যদি বড় 2 দল আলোচনা করতে পারে, অন্যান্য
বাম সংগঠনগুলো বা প্রগতিশীল সংগঠনকে সাথে নিয়ে যে মৌলবাদী রাজনীতিবিদদেরকে কিভাবে রুখে দেওয়া হবে। বাংলাদেশের প্রধান ক্যান্সার হচ্ছে জামাত শিবির, সিম্পল অ্যাজ দ্যাট। এবং জামাত শিবিরের সাথে হিজবুত তাহরির, ওদের যে আরো ABCD EF টিম আছে। বাংলাদেশে মৌলবাদী যে দলগুলো আছে বা ডানপন্থী যে দলগুলো আছে, এগুলো বাংলাদেশের জন্য ক্যান্সার, সিম্পল। আপনি যদি বড় বৃহৎ দলগুলোকে নিয়ে একসাথে ডায়লগে বসতে না পারেন, বাংলাদেশের কোনো ভবিষ্যৎ আমি দেখতে পাই না, সংজ্ঞা থেকে যাবে। আচ্ছা, শুধু যে মানে ইউনূসের ব্যাপারে মানুষ আওয়ামী লীগকে অবিশ্বাস করছিল তা না। জুলাই কোটা আন্দোলনের সময় যখন আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতা এবং আপনার অ্যাক্টিভিস্টরা যখন বলছিল যে এই আন্দোলনের পেছনে হচ্ছে জামাত শিবির আছে, স্বাধীনতা বিরোধীরা আছে, তখনও কেউ বিশ্বাস করে না। এবং এই যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগান পর্যন্ত অবিশ্বাস করে, অবিশ্বাস থেকে। তো আপনার কি মনে হয় যে এইটা আসলে মানুষ অবিশ্বাস করছে? আওয়ামী লীগের মধ্যে একটা ট্যাগিং কালচার আছে, অর্থাৎ যে কারোর সাথে মতের অমিল হলো তাকে সিংকু বাম বইলা ট্যাগ করা, তাকে জামাত শিবির বইলা ট্যাগ করা, রাজাকার বইলা ট্যাগ করা। এমনকি আমার মনে হয়, আমি যদি ভুল না করি, এক সময় আপনি নিজেও সম্ভবত এই ট্যাগিং এর শিকার হয়েছিলেন। আওয়ামী অ্যাক্টিভিস্টদের একটা অংশ আপনাকে ফ্রিডম পার্টির নেতার জামাই হিসেবে ট্যাগ করতো। হ্যাঁ, তো আপনি নিজে এটার ভিকটিম। এটা নিয়ে আমাদেরকে একটু বলেন তো। যে আমার কাছে, আমি আর কি ব্যাপারটাকে যেভাবে দেখি সেটা হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগ একটা দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে আসার পরে তাকে বাংলাদেশ আওয়ামী লীগের মতো পেছনে ছুরি খাওয়া দল খুব কম আছে। বিশেষ করে 75-এর যে ছুরিটা আমরা পেছন থেকে খেয়েছি, বাংলাদেশ আওয়ামী লীগেরই একটা দীর্ঘ সময় রাজনীতি করা খন্দকার মোশতাক যে কাজটা করেছে, এর ফলে আমরা বলি আর কি যে ঘর পড়া গরু সিঁদুরে মেঘ দেখলেও ভয় পায়। ফলে আমার কাছে মনে হয় যে ওই ভয়টা বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যে বরাবরই থেকে গেছে। এবং সেই ভয়টা থেকে যাওয়ার পরে যে ভয়টা উত্তরণ করবার যে একটা স্বচ্ছ প্রক্রিয়া, সেই প্রক্রিয়া নিয়েও ঘাটতি আছে। তা না হলে ধরেন বাংলাদেশ ছাত্রলীগে জামাতের এত ছেলে পেলে সেখানে বাসা বেঁধেছে, এটা তো একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে আসা যেতে পারতো, যেখানে তো আমাদের ব্যর্থতা আছে, আমরা তো কেউ অস্বীকার করি না। এবং বাংলাদেশ আওয়ামী লীগেও ব্যর্থতা আছে। আমার ধারণা যে এই ব্যাপারটা বাংলাদেশ আওয়ামী লীগ যদি ট্যাগিং এর ব্যাপারটা, যে তারা ট্যাগিং এর রাজনীতি করেছে, আমি আসলে ওইভাবে ফ্ল্যাট বলি না, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে, অনেকের ক্ষেত্রে তো সেটা হয়েছে এবং এতে অনেকে দূরেও সরে গেছে। আমার কাছে মনে হয় যে এতে করে তাদের মানে তাদের তো আর বলবো কি, আমার নিজেরই দল, আমাদের মনে হয় অতীত অভিজ্ঞতা এখানে কাজ করেছে। তবে ভবিষ্যতের আওয়ামী লীগ নিশ্চয়ই তার শত্রু মিত্র চিনতে পেরেছে এবং এই 5ই আগস্টের পরে আমার ধারণা বাংলাদেশ আওয়ামী লীগ নিশ্চয়ই তার কে শত্রু কে মিত্র, কারা তার বিপদের দিনে দুঃখের দিনে আছে, এটা নিশ্চয়ই অনুধাবন করবে এবং ওই অনুযায়ী মনে হয় অ্যাক্ট করবে। আর আমার ব্যাপারটা যেটা বলেছেন, সেটা দেখেন, আমার শ্বশুর একেবারে ভিন্ন রাজনীতি করেছে। স্বাভাবিকভাবে আমার প্রতি একটা অবিশ্বাস তো থাকা উচিতই, যে শ্বশুর যদি এরকম রাজনীতি করে জামাইয়ের কি অবস্থা হবে। কিন্তু ন্যাশনালি চিন্তা হয়তো অনেকেই করতে পারেনি যে আসলে ওনার বাবা নিজেই তো মুক্তিযোদ্ধা, ওনার বাবা 1967 সালে সে আওয়ামী লীগ করার লোক। সো আলটিমেটলি যেটা হয়েছে যে আমার প্রতি যে সন্দেহটা তারা করেছে, ওইটাকে যে আমি খুব বেশি দোষ দিব তা না, তবে আমার প্রতি ট্রলটা বা আমার প্রতি মানে দীর্ঘ অ্যাপ্লিকেশনটা হয়েছে ব্যক্তিগত অনেক ক্ষোভ থেকে, যে জায়গাটাতে আমার, কিন্তু আমি কখনো মাইন্ড করিনি। কারণ এই কারণে মাইন্ড করিনি, কারণ দেখেন আমি তো ওই দলটাকে আসলে আমার সন্তানের মতো ওন করি। এখন কেউ যদি আমাকে এসে বলে যে সন্তান তোর না, এই সন্তান অমুক লোকের বা অমুক জায়গার, আমার খারাপ লাগবে শুনতে, কিন্তু আমি তো আসলে রিয়েলি এটা অস্বীকার করতে পারবো না। দিস ইজ মাই চাইল্ড, সো আমাকে সেভ করতে হবে, তাই না? আচ্ছা, প্যারিস গেলেন কয়দিন আগে এবং আইফেল টাওয়ারকে সাক্ষী রেখে আপনি এক ফ্রেঞ্চ দার্শনিককে ডুয়েলের আহ্বান জানাইলেন, মানে একটা হুমকি দিলেন। ফ্রেঞ্চ দার্শনিকের নাম সামথিং ভট্টাচার্য আর কি। হ্যাঁ, তো মানে এই যে আপনি সেমিনারে যাচ্ছেন, আবার জাতিসংঘে যাচ্ছেন, আবার মানে এক এক জায়গায় এক এক রোল। এখন আমার মনে হয় কি, আমার মনে হয় আপনি আসলে এই মুহূর্তে আওয়ামী লীগের সবচেয়ে বড় নেতা, সবচেয়ে বড় বুদ্ধিজীবী, আপনি সবচেয়ে বড় পলিসি মেকার, এমনকি মাস্তানো মানে বলা যায় আর কি। ঠিক আছে, এই এত কিছু যে আপনি করতেছেন, মানে আপনি তো বললেন যে আপনি বন্ধু হিসাবে করতেছেন, ওকে, বাট মানুষ তো অনেকে প্রশ্ন করে যে আপনি নাকি এসব করে অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছেন। কেউ কেউ বলে তিনি পিনাকিকে মানে ডুয়েলের আহ্বান জানাচ্ছেন, তিনি নিজেও একজন পিনাকি হইতে চান। মানে আপনি কি আসলে টাকা চান না পিনাকি হইতে চান, কোনটা? আচ্ছা, এখানে অনেকগুলো প্রশ্ন আছে, প্রশ্নগুলো জরুরি, অ্যাড্রেস করাও জরুরি। প্রথম ব্যাপার হচ্ছে যে প্রথমে যদি আপনি যদি মনে করেন যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলাটা আওয়ামী লীগের হয়ে কথা বলা, তাহলে আমি এখানে আপনার সাথে দ্বিমত পোষণ করব। পিনাকির সাথে আমার যেই বৎসা বা যে আমার যেই ডিবেটের আহ্বান, এটাও আপনাকে বলে নেই। আপনি দুটো কথা বলেছেন, দুটো কন্ট্রাডিক্টরি। একটা বলেছেন যে আমি পিনাকিকে আহ্বান জানিয়েছি, পরে বলেছেন হুমকি দিয়েছি।
আমি আসলে প্রথমটাই করেছি, আহ্বান জানিয়েছি। আমি আমি কি কখনো হুমকি দেইনি। যদি আমি আহ্বান জানিয়ে থাকি তাহলে আর হুমকি শব্দটা যায় না, আর যদি হুমকি দেই তাহলে আমি আহ্বান জানিয়েছি তাকে। এই কারণে জানিয়েছি যে বাংলাদেশের বডি ল্যাঙ্গুয়েজ একটু হুমকি হুমকি ভাবছি, একটু অ্যাগ্রেসিভ ছিলাম, তাতে কোনো রকম সন্দেহ নেই, সেটা আমি বলিও এবং এখনো বলছি অ্যাগ্রেসিভই। আমি অ্যাগ্রেসিভ হওয়ার যথেষ্ট কারণ আছে, কারণ একটা দেশের মুক্তি সংগ্রামে 30 লক্ষ বা তারও বেশি মানুষ প্রাণ দিয়েছে, 2 লক্ষ বা তারও বেশি অধিক নারী শিশু সম্ভ্রমহানি হয়েছে, নির্যাতন হয়েছে, বা তারও বেশি, আসলে 1 কোটিরও মানুষ বেশি শরণার্থী হয়েছে। এবং এই 30 লক্ষ মৃত্যুর ভেতরে সবাইকে যে গুলি করে মারা হয়েছে তা তো না, ভয়ে মারা গেছে, নানান রকম ভাবে মৃত্যু হয়েছে। এই যে এতগুলো মানুষের আত্মত্যাগ, সেই মানুষের আত্মত্যাগগুলো নিয়ে দিনের পর দিন এই লোকটি মিথ্যাচার করছে। মিথ্যাচার এমন একটা পর্যায়ে পৌঁছেছে শফক ভাই, যেখানে সে মুক্তিযুদ্ধের সময় হতাহতের সংখ্যা 2000 বলে দাবি করেছে। তো এরকম একটা অবস্থাতে যখন আমি প্রতিবাদ করছি, সেটা তো বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে প্রতিবাদ করা না। আসলে এই প্রতিবাদটা আমি নিশ্চিত যে আপনি নিজেও করেন। আমি অবাক ভাই যে আমাদের যারা বাংলাদেশ আওয়ামী লীগের, আপনি লেটসে বাংলাদেশ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক, আমাদের ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার কথা ধরেন, উপদপ্তর সম্পাদক উনি আছেন, তারপরে হচ্ছে যে আমাদের যারা প্রচার সম্পাদক আছেন, প্রত্যেকটা মানুষকে মানে বিপ্লব দা কিরকম ভাবে ট্রমাটাইজ হয়েছেন ওই ঘটনার পরে। ওই আবার যখন আমাদের নেতৃবৃন্দরা একটু ঠিকঠাক হয়ে আবার সামনে আসবে, তখন দেখবেন যে উনাদের কথা মানুষ শুনতে পাচ্ছে। আমি মনে করি যে আমি এখন কাভার দিচ্ছি দলের জন্য, এইভাবেও দেখার সুযোগ আছে। আর আমার যে বক্তব্য সেটা তো মুক্তিযুদ্ধের পক্ষে, আমাদের মুক্তিযোদ্ধাদের পক্ষে, প্রগতিশীল আন্দোলনের পক্ষে, আমাদের কালচারাল আন্দোলনের পক্ষে। সুতরাং আমি তো একটা সাধারণ নাগরিকের কাতার থেকে এই কথাগুলো বলতে পারি, এবং বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূল আমার প্রতি আস্থা রাখছে, তারা আমার কথা শুনছে, এটাকে আমি একসাথে যেমন অ্যাপ্রিসিয়েট করি, অন্য সাথে এটাও বলি যে আমার বক্তব্যই বাংলাদেশ আওয়ামী লীগের বক্তব্য নয়, সেটা তো আমি ক্লারিফাই করি সবসময়। আচ্ছা, ঠিক আছে, আমি বুঝছি ব্যাপারটা। আপনাকে নিয়ে আমার মনে হয় আর কোনো প্রশ্ন নাই, কিন্তু রাজনীতি নিয়ে অনেক প্রশ্ন আছে। একটা হচ্ছে কাল বা পরশু সাবির হোসেন চৌধুরী, অর্থাৎ যে সাবেক মন্ত্রী এবং আওয়ামী লীগ শেখ হাসিনার সাবেক রাজনৈতিক সচিব সাবির হোসেন চৌধুরীর সাথে হচ্ছে 3টা দেশের রাষ্ট্রদূত দেখা করেছেন, এবং এরপরে শুরু হয়ে গেছে আওয়ামী লীগের একটা পক্ষ বলতেছে যে এটা মানি না, কি মানে না জানি না, তারপর আবার কেউ বলতেছে যে পরিশোধিত আওয়ামী লীগ আসতেছে, রিফাইন্ড আওয়ামী লীগ। তো মানে কি হচ্ছে আসলে? ওনার সাথে কেন দেখা করতে গেল? উনি কি দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগ থেকে? আর আমি এই ব্যাপারে অনেকগুলো মন্তব্য আমি করব না, এই কারণে করব না যে এখানে একটা দলীয় স্ট্র্যাটেজির জায়গা আছে শফক ভাই। এই জায়গাটাতে আমার কাছে আমি অনেকটা বলা যায় যে এই ঘটনাটাকে আমি অবজার্ভ করতেই খুব পছন্দ করব। তারপরও আপনাকে কয়েকটা কথা একটু ইনফরমেশন দেই আপনার মাধ্যমে আপনার দর্শকদেরকে। সেটা হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগকে ভাঙার একটা চেষ্টা আমেরিকার তরফ থেকে ডে 1 থেকে করা হয়েছে। 5ই আগস্টের পর থেকে আমেরিকান পলিসি হচ্ছে একটা রিফাইন্ড আওয়ামী লীগ আনবে। মাননীয় প্রধানমন্ত্রীকে সরিয়ে দিয়ে আপনার আওয়ামী লীগের অনেক নেতাকর্মীদেরকে একটা লিস্ট করা হয়েছে, সেই লিস্ট থেকে বাদ দিয়ে একটা নতুন আওয়ামী লীগকে আনবে, যে আওয়ামী লীগ আনলে করে নাকো ফোসফাস মারে নাকো ঢুসঢাস। এটা হচ্ছে যে বাংলা মার্কিন অক্ষশক্তি তাদের জন্য এই দেশে অপারেট করতে অনেক সুবিধা হবে। এদের একটা বড় টার্গেট হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগকে তারা নির্বাচনে নিয়ে এসে পৃথিবীকে দেখাতে চায় যে বাংলাদেশ আওয়ামী লীগ ইলেকশনে এসেছে, ফলে এটা একটা বড় ধরনের বলবো যে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার, একটা ইনক্লুসিভ ইলেকশন হয়েছে। কেন চায়? কারণ আপনি জানেন যে বাংলাদেশ আওয়ামী লীগের এই দেশে, আপনি যদি আমাদের নোয়াখালীর ভাষাতে যদি বলি, হালাই ছড়াই দিও 40% ভোট, আমরা যদি ওইভাবে বলি আর কি। তো আমাদের যদি আমরা ফেলেও দেই, আমরা যদি একেবারে গণ্যও না করি, আপনি যদি আওয়ামী লীগকে অপাঙ্ক্তেও মনে করেন, তাহলেও আপনাকে 30% ভোট হাতে রাখতে হবে, যেটা আওয়ামী লীগের আছে। ইউ নো ইট ভেরি ওয়েল। সো বাংলাদেশ আওয়ামী লীগকে আপনার গুনতে হবে, বাংলাদেশ আওয়ামী লীগকে আপনাকে গণাতে রাখতে হবে। ফলে এরকম একটা বড় জনগণের দলকে বাদ দিয়ে আপনি ইলেকশন করলে সেই ইলেকশনটা যে একটা মকারিতে পরিণত হবে, এইটা আপনিও এটা ভালো করে জানেন, যারা এটার আয়োজন করছে তারাও জানে। ফলে তারা মনে করছে যে এখানে একটা আওয়ামী লীগের রিপ্রেজেন্টেশন থাকা প্রয়োজন। মাননীয় প্রধানমন্ত্রীকে মাইনাস করার তাদের একটা শখ ছিল। পরিষ্কারভাবে আমেরিকাকে জানিয়ে দেওয়া হয়েছে যে বাংলাদেশ আওয়ামী লীগ রাজনীতি করে কয়েকটা পার্টিকুলার জায়গাতে। বাংলাদেশ আওয়ামী লীগ যেমন রাজনীতি করে দেশের রাষ্ট্রনীতি এগুলোকে টেক কেয়ার করবার জন্য, একই সাথে রাজনীতিটা তাদের একটা আবেগের জায়গা। আর বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের এমন একটা আবেগের জায়গা যে এখানে শুধু আনুগত্যের ব্যাপারই নয়, এখানে রয়েছে দলের শৃঙ্খলার ব্যাপার। কারণ আপনি একটা কথা মাথায় রাখবেন যে আমরা একটা ডেমোক্রেটিক পার্টি, আমাদের দেশে আমাদের পার্টির নিয়মিত কাউন্সিল হয়, ওই কাউন্সিল সিদ্ধান্ত নেয় তাহলে সভানেত্রী কে থাকবে, সাংগঠনিক সম্পাদক কে হবে, কে কি হবে, এটা প্রতিবারই কাউন্সিলে নির্ধারিত হয়েছে।
এবং আমরা কতটুকু গণতান্ত্রিক পার্টি সেটা আপনি দেখতে পারবেন মাননীয় প্রধানমন্ত্রীর গত 5 বছর বা 15 বছরে যতবার তিনি বিদেশ সফরে গিয়েছেন ততবার তিনি সাংবাদিক সম্মেলন করেছেন, আসার পর পর জানিয়েছেন এবং তিনি প্রত্যেকটা গ্রামাটিক্যালি কমপ্লিট করেছেন। বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্ব নিয়ে নানান ধরনের প্রশ্ন আসে, এখনো পর্যন্ত আপনি এটা বলতে পারবেন না যে বাংলাদেশ আওয়ামী লীগের প্রধান বা বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে ব্যক্তিগত চিঠির মাধ্যমে, প্রতিবারই কাউন্সিল হয়ে কাউন্সিলরদের মাধ্যমে হয়েছে। ফলে এরকম একটা অবস্থাতে বাংলাদেশ আওয়ামী লীগকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বাদ দিয়ে একটা প্রচেষ্টা হয়েছে, সেই ফাঁদে কেউ পাড়া দিয়েছে কিনা বা পাড়া দেওয়ার সম্ভাবনা আছে কিনা এগুলো নিয়ে আমি কোনো আলাপ করতে এই মুহূর্তে চাই না। তবে আমি এটাও জানি যে যাদের কাছেই অ্যাম্বাসেডররা যাক না কেন, যেখানেই যাক না কেন, মেসেজ একটাই যে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাদের নেতা, তাকে ছাড়া বাংলাদেশ আওয়ামী লীগ এক পাও মুভ করবে না এবং কোনো অবৈধ সরকারের আন্ডারে বাংলাদেশ আওয়ামী লীগ কোনো ইলেকশনে যাবে না। সিম্পল অ্যাজ দ্যাট। কারণ আমরা কোনো ধরনের আজকে যদি কেউ আমাকে প্রশ্ন করে যে পঞ্চম সংশোধনী বাদ হয়েছে, তাহলে আপনারা যদি আজকে এই অবৈধ সরকারকে সাপোর্ট দেন, এক সময় এই ইউনূসের শাসন অবৈধ ঘোষণা করা হবে, আমি জানি সেটা। সায়েমের শাসন, মোস্তাকের শাসন, জিয়াউর রহমানের শাসন, এরশাদের শাসন অবৈধ ঘোষণা করা হয়েছে, এটা আপনি জেনে থাকবেন, যথারীতি পঞ্চম সংশোধনী এবং সপ্তম সংশোধনী বাতিলের মধ্য দিয়ে। তো এই শাসন আমলটাও অবৈধ ঘোষণা করা হবে। আজকে যদি বাংলাদেশ আওয়ামী লীগ ইলেকশনে যায় তাহলে প্রথম কথা হচ্ছে এদেরকে বৈধতা দেওয়া হলো, আমাকে যে অপমান করলো, অসাংবিধানিক উপায়ে যে দেশের রাষ্ট্রক্ষমতা দখল করলো, তাকে আমি সাংবিধানিক বৈধতা দিলাম। এটা তো আমি করতে পারি না, আমি তো সেলফ ডিসক্রিমিনেট করতে পারি না আসলে, ইনক্রিমিনেট করতে পারি না আসলে। সো ডেফিনেটলি এবং বাংলাদেশ আওয়ামী লীগের, রিফাইন আওয়ামী লীগের চিন্তা করা হচ্ছে, ইলেকশনে আনার চেষ্টা করা হচ্ছে। আমাদের বক্তব্য খুবই পরিষ্কার, এটা সাবের হোসেন চৌধুরীর কাছেই যাক, আর এটা আপনার তোফায়েল আহমেদের কাছেই যাক, এটা আমির হোসেন আমুর কাছেই যাক, যার কাছেই যাক না কেন, ব্যাপার একটাই যে আমাদের নেত্রী শেখ হাসিনা, আমাদের যদি ইলেকশন করতে হয় প্রপার আমাদেরকে ইলেকশন করবার ওই যে আপনার ফেয়ার যে নির্বাচনী ব্যবস্থা সেটা দিতে হবে এবং ইলেকশন করতে হবে সাংবিধানিক উপায়ে, এর বাইরে কোনো ইলেকশন না। দ্যাটস ইট। যে 5-6 জন উপদেষ্টা নাকি শেখ হাসিনার কাছে ক্ষমা চাইছে, সেফ এক্সিট চাইতেছে। আবার সারজিৎ আলমরাও আবার সেফ এক্সিট নিয়ে কথা বলতেছে, সে আবার এটাও বললো যে ডেথ ইজ দ্য অনলি সেফ এক্সিট। এখন মানে আওয়ামী লীগ এর আগে কিন্তু 111 সরকারকে সেফ এক্সিট দিয়েছিল কাইন্ড অফ। তো এবার যদি ইউনূস ক্ষমা টমা চায় হাসিনার কাছে, হাসিনা কি এবারও সেফ এক্সিট দিবে? কি মনে হয় আপনার? দাবি করছে ওটার কোনো সত্যতা আছে কিনা? যে প্রথম ব্যাপার হচ্ছে যে সেফ এক্সিটের ব্যাপারটা সুশান্ত দা যেভাবে লিখেছে ওই পার্টিকুলার, ওনার কাছে পার্টিকুলার তথ্য থাকতে পারে, আমি এই ব্যাপারে আসলে জানি না। নাম্বার ওয়ান, আমার কাছে এই তথ্যটা নেই, ফলে এইটার ব্যাপারে আমি আপনাকে ওইভাবে তথ্য দিতে পারবো না। দ্বিতীয় ব্যাপার হচ্ছে সেফ এক্সিট, তো সেফ এক্সিটের কনসেপ্টও সেদিন থেকেই শুরু হয়েছে যেদিন থেকে অবৈধভাবে ক্ষমতা দখল করেছে। আপনি এটা কথা চিন্তা করে দেখেন যে 5ই আগস্টে যে ক্ষমতা দখল করেছে এটা সংবিধানের কোন প্রভিশন নিয়ে হয়েছে? সংবিধানের 106 অনুচ্ছেদ হয়নি, ওরাই বলা শুরু করেছে। ওরা বলেছে জনগণের ম্যান্ডেট নিয়ে এসেছে, জনগণের কয় অংশ ওদেরকে ম্যান্ডেট দিয়েছে, গণভোট হয়েছে, সেখানে কতজন মানুষ উপস্থিত ছিল? বাংলাদেশ আওয়ামী লীগের যদি 40% ভোট থাকে দেশে, তাহলে তাদের অংশ কোথায়? জনগণ তো তারাও। এখন কালকে যদি আমি 10 লক্ষ লোক নিয়ে যমুনা দখল করি, তাহলে আপনি আমাকে বলবেন যে জনগণের অভিপ্রায় দখল হয়েছে? নো, ইটস নট লাইক দ্যাট। সো আলটিমেটলি সেফ এক্সিটের ব্যাপারটা তো আপনাকে ঘটা করে বলতে হয় না। এই যারা চোর, যারা চুরি করে, যারা বদনা চুরি করেছে, যারা মাছ চুরি করেছে, যারা গণভবন ভাঙচুর করেছে, যারা এই দেশে টেন্ডারবাজি, চুরি চামারি, অবৈধ পন্থাতে ক্ষমতায় এসে এখন দেশ চালাচ্ছে, রিপ্রেজেন্ট করছে বা বলছে দেশের কথা, ফ্ল্যাগ বিয়ার করছে, একটা চোর সবসময় ভয় থাকবে। সেফ এক্সিট তাদের শুরু থেকেই প্রয়োজন। নতুন করে সেফ এক্সিটের ব্যাপারটা কেন এসছে আমি জানি না, তবে একটা কথা আপনাকে নিশ্চিত দিতে পারি যে বাংলাদেশ আওয়ামী লীগ আসলে কাউকে কোনোদিন সেফ এক্সিট করে দেবে না। আইনের মধ্য থেকে যা হবে তাই, সেফ এক্সিটের কোনো প্রশ্নই আসে না, এটা হচ্ছে কথা। আচ্ছা, ঠিক আছে। এবার হচ্ছে আপনার তারেক রহমানের সাক্ষাৎকারটা আপনি দেখছেন কিনা? দেখেছি, আজকে সেকেন্ড পর্বটা দেখেছি। আমি প্রথম পর্ব মনে হয় দেখছি, সেকেন্ড পর্ব অল্প একটু দেখছি। এনিওয়ে, তো সেখানে তো তার দেশে ফিরে আসা নিয়ে প্রশ্ন ছিল এবং সে বলছে যে অতি দ্রুত দেশে ফিরবে। কত দ্রুত ফিরবে বলে আপনার মনে হয়? আর মানে দ্রুত তার কথা যেহেতু আসলো, দিল্লি তো অনেক কাছে না লন্ডন থেকে, লন্ডন অনেক দূরে, দিল্লি অনেক কাছে, কে ভাইয়ের আগে কি আপা ফিরার সম্ভাবনা আছে নাকি? বা দেখেন, প্রথম কথা হচ্ছে যে বঙ্গবন্ধু কন্যার দেশে ফেরার ব্যাপারটা আসলে আমার এক ধরনের কষ্টই হয় যে এই দেশ স্বাধীন করেছে বঙ্গবন্ধু, তার কন্যাকে এখন ফেরা নিয়ে আমাদেরকে আলাপ করতে হচ্ছে, তার সিকিউরিটি নিয়ে আলাপ করতে হচ্ছে।
একই ব্যাপার তারেক রহমানের কথা। তারেক রহমান এই দেশে জন্মেছে, তারেক রহমান তার দেশে ফিরতে চাইলে ফিরবে, যদি কোনো আইনগত জটিলতা না থাকে। আইনগত জটিলতা থাকলেও তিনি ফিরবেন, ফিরে তিনি দেশে মোকাবেলা করবেন, এটা নিয়ে আমার কোনো রকমের আপত্তি নেই তার কথা অনুযায়ী। ফলে তিনি তার ভাষণে যা বলেছেন বা তার ইন্টারভিউতে যা বলেছেন, ওইটা নিয়ে আমার আসলে কোনো, মানে সত্যি কথা বলতে আমার ওইটা নিয়ে কোনো গভীর পর্যালোচনা নাই। এটা আমার কাছে একটা নর্মাল, এবং তার তো ফেরাই উচিত। তিনি রাজনীতি করেন, তার দেশে ফিরে রাজনীতি করা উচিত। কিন্তু আমার কাছে যে দুঃখের যে জায়গাটা, যেটা যেটা আমার জন্য কনসার্নের, সেটা হচ্ছে যে একটা দীর্ঘ সময় তিনি ওয়েস্টে ছিলেন। 17 বছর ইজ নট এ ম্যাটার অফ জোক, একটা লম্বা সময় ছিলেন এখানে। তার সন্তানরা বড় হয়েছে, তার সন্তানরাও এখানে ভালো পড়াশোনা করেছেন, তার ওয়াইফ একজন ডক্টর। উনি আমার রাজনৈতিক প্রতিপক্ষ, কিন্তু উনার কাছে আমি যেই অ্যাটলিস্ট ওয়েস্টার্ন যেই প্রভাবটা আশা করেছিলাম, দেখা গেছে যে তার কিছুটাই তার মধ্যে নাই। এবং তিনি যেই তারেক রহমান ছিলেন, যে ভিন্ডিকটিভ নেচার তার ছিল, তার প্রত্যেকটাই তার মধ্যে এখনো রয়েছে। সেটা হয়তোবা তিনি প্রকাশ করতে অনেক ঢেকে রাখার চেষ্টা করেছেন, কিন্তু তার তার কথাবার্তাতে সেটা খুবই পরিষ্কারভাবে ফুটে উঠেছে। তার তার রাগ, তার ক্ষোভ, সেগুলো ফুটে উঠেছে। সবচেয়ে আশ্চর্যজনক লেগেছে যে রাজনৈতিক যে প্রজ্ঞার কথা আমরা বলি, পলিটিক্যাল প্রজ্ঞা, এত বেশি শ্যালো মনে হয়েছে, এত বেশি আমার কাছে মনে হয়েছে যে মানে যেইভাবে আসলে আমি জানি না আমি কেন তার মধ্যে ওই আচরণগুলো দেখতে চেয়েছি, সেটাও একটা প্রশ্ন বটে যে আপনি বা কেন এটা আশা করেছিলেন। আমার একটা আশা এই কারণে গ্রো করেছে যে দেখেন, গত 17 বছর তো একটা দীর্ঘ সময় ওয়েস্টের কালচার দেখেছে। ওয়েস্টমিনিস্টার পার্লামেন্ট থেকে শুরু করে সমস্ত কিছু, এই দেশের রাজনীতি তার চোখের সামনে প্রায় 8টা-9টার মতো ইলেকশন হয়েছে ইউকেতে। তারপরে লোকাল কাউন্সিলর, এমপিস, অনেক কিছু দেখেছে। নিশ্চয়ই বইপত্র পড়ার সুযোগ হয়েছে। যদি না তার যে ভিডিওতে আমরা পেছনে দেখি খালেদা জিয়াকে নিয়ে একটা বই, আর মনে হয় সিরাজুল ইসলামের একটা বই আমি দেখতে পাই, আর কার জানি একটা বই দেখতে পাই। এই বইগুলো ছাড়া যদি অন্য কোনো বই না পড়া হয়ে থাকে, তাহলে খুবই দুঃখজনক। এই 17 বছরে তার কাছে রাজনৈতিক একটা প্রজ্ঞা আশা করা যেতে পারে। এই কারণে পারি, কারণ আমরা যে রাজনৈতিক প্রতিপক্ষ চাই, বাংলাদেশ আওয়ামী লীগ, যে আমাদের তর্ক, আমাদের যুদ্ধ, আমাদের প্রতিপক্ষ আমাদের সাথে করবে পলিসি নিয়ে যুদ্ধ। কার পলিসি বেটার? আমাদের হেলথ পলিসি নিয়ে আমরা ফাইট করতে চাই, যে আমি পাবলিকের জন্য সবচেয়ে বেস্ট হেলথ পলিসি আমি দিতে পারছি কিনা, বেস্ট শিক্ষানীতি দিতে পারছি কিনা, আমি আমার নেক্সট রিসার্চ পলিসি কি হবে। যে বিএনপির কাছে যে যে আশাগুলা করছেন আর কি, এটা নিয়ে আমার একটু প্রশ্ন আছে। ওকে, মানে যদিও আপনি তো বিএনপির কেউ না, কিন্তু আপনি এটাকে কিভাবে দেখছেন অ্যাটলিস্ট প্রতিপক্ষ হিসাবে? সেটা হচ্ছে এই ইউনূস সরকার ক্ষমতায় আসার পর থেকে ইউনূস সরকার জাস্ট বিএনপিকে মানে উঠতে, বসতে, ফিরতে, চলতে, চড় থাপ্পড়ের উপর রাখছে। মানে যে অপমান আর কিভাবে করা যায়, সব জায়গায়, বৈঠকে, ঐকমত্য কমিশনের মিটিং এ, বিদেশ যাওয়ার সময়, এখানে সেখানে, সর্বত্র তারা। এমনকি মানে অবস্থাটা এমন যে যদি গু খাইতে বলে গু খাবে, মুদ খাইতে বলে মুদ খাবে, মানে যা বলবে তাই করবে। এবং শেষমেশ মির্জা ফখরুল বললেন যে কি বললেন, যে ইউনূসের মাঝে জিয়াউর রহমানের ছায়া দেখতে পান। ওকে, এটা একদিক দিয়ে ঠিক আছে, আসলে তাই তো ঘটতেছে। হ্যাঁ, দ্বিতীয় সেকেন্ড রিপাবলিকের পার্টি তো দুইটাই। হ্যাঁ, তো কিন্তু এই যে তারা যে ধরেন ইউনূস যাই বলতেছে তারা শুনতেছে, এটা একটু সন্দেহজনক না? মানে বিএনপি কি এতটাই মেরুদণ্ডহীন যে ইউনূস যাই বলবে? ওই যে বাচ্চা বাচ্চা উপদেষ্টারা, আপনি দেখেন মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বাসার সামনে গিয়ে মব করছে, কোথায় এই মবের নিন্দা জানাবে তা না করে তাকে হচ্ছে সব ধরনের তার প্রাথমিক সদস্যপদ পর্যন্ত বাতিল করে দিয়েছে। এমনকি তাকে না ডেকে কিশোরগঞ্জে তারা তাদের কাউন্সিল করলো, হাবি যাবে কিসব করলো। মানে লোকটাকে তো শুধু বহিষ্কার করে ক্ষান্ত হয় না, তাকে জাস্ট অপমান করে দেওয়া হলো। এবং একটা মেসেজ যে আমরা এই মবকারীদের পক্ষে আছি। প্রত্যেকটা জায়গায় তারা আত্মসমর্পণ করছে, প্রত্যেকটা জায়গায়। তো এটা আমার কাছে একটু সন্দেহজনক মনে হয়। আপনার কাছে সন্দেহজনক মনে হয়? এই সেফ এক্সিটের কথা যে উঠছে, তারা কি আওয়ামী লীগের সাথে বিএনপি কে বেশি ভয় পাচ্ছে? যে ডক্টর ইউনূস কি ভাবতেছে যে মানে বিএনপি তাকে ছাড়বে না কারণ অপমান তো কম করে নাই, এরকম কোনো ব্যাপার আছে কিনা? ওই এই প্রশ্ন উত্তরটা আমি একটু পরে দেই। প্রথম প্রশ্নের জায়গাটা দেই, যে সেটা হচ্ছে খুবই আনফরচুনেট। আমি দেখেন সোহাগ ভাই, আমার সাথে যখন রাস্তাঘাটে, ইউকের রাস্তাঘাটে, তো আমার সাথে আপনার বিএনপির ছেলেপেলেদের দেখা হয়, ছাত্র দলের ছেলেপেলেদের দেখা হয়। আমার সাথে দেখা হয়? তারেক রহমানের সাথে আমার দেখা হয়নি, কিন্তু আমার সাথে তো বিএনপির লোকজনদের সাথে দেখা হয়। আমার ব্যাপারে কিন্তু একটা কথা প্রচলিত আছে যে যেটা জামাতের মধ্যেও আছে, বিএনপির মধ্যে আছে, যে নিজুম মজুমদার পড়াশোনা করছে। মানে ওনারা আমার সাথে যখন কথা হয়, আমি তো বলি না যে আপনাদের নিয়ে এখন একটা বাস দিয়ে এটা বাড়ি দিব, একটা চেয়ার দিয়ে বাড়ি দিব, মারামারি করব। আমার সাথে আলাপগুলো হয়, ধরেন খুবই তাত্ত্বিক আলোচনা হয়, তাদের পলিটিক্যাল মিস্টেকের আলোচনা হয়, বা এমন আলোচনা যে আলোচনাটা একটা সুস্থ রাজনৈতিক বিতর্ক হয়। ধরেন আমি কোনো যদি টকশোতে যাই, রাস্তাঘাটে দেখা হয়,
আমি আমার প্রতিপক্ষকে কেন কিভাবে দেখতে চাই, আমার প্রতিপক্ষকে আমি এই কারণে দেখতে চাই, যেভাবে দেখতে চাই যে দেখেন 54 বছর হয়ে গেছে, এই 54 ইয়ার্সে আপনি এন্ড অফ দ্য ডে তে রাজনীতিটা করেন কার জন্য? আপনি মানুষের জন্য। আমি মানুষের কাছে কি অফার করেছি ভাই? আমার আজকে আপনি আমাকে একটা কথা বললেন, আমি না পুরো আমি আপনার সাথে উত্তর দিচ্ছি কিন্তু আমার মাথার মধ্যে কিন্তু ওইটাই ঘুরছে, গরম পানি ঠান্ডা পানি ঘুরছে। বিশ্বাস করেন আমার মাথাতে এইটা ঘুরছে যে আমাদের ঢাকা ইউনিভার্সিটির ছেলেপেলেদের এই বেহাল দশা হয়েছে যে আমি যদি বলি যে তোমাকে 10টা বই কিনে দিব, ওইটা তাকে প্রলুব্ধ করবে না, তাকে প্রলুব্ধ করবে গরম পানি ঠান্ডা পানি। বিশ্বাস করেন আপনি আমার মাথাতে যেটা ঢুকিয়েছেন, আমি প্রোগ্রামের পরে এটা নিয়ে চিন্তা করবো যে তাহলে তো ওই যে আপনার মান্নার ডায়লগের মতো হয়েছে, ও ওস্তাদ, হ্যাঁ ওই যে দীপজলকে হ্যাঁ সারা। তো আমি যেটা অফার করতে চাই সেটা হচ্ছে যে যেমন ধরেন আমি যখন দেখি সলিমুল্লাহ খানকে উল্টাপাল্টা কথা বলছে, ঠিক আছে, তারপর যে রেজাউল করিম নামে একটা ছেলে কথা বলছে, ওরা তথ্য দিচ্ছে, সে তথ্য আমার পছন্দ না, আমার পাল্টা বয়ান আছে, কিন্তু আমি তো চাই একটা পড়ালেখার চর্চা হোক, আমি চাই যে গভীর আলোচনা হোক, আমার পলিসিটা আমি জানতে চাই, হোয়াট ইজ ইউর পলিসি? বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় যাবে, বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় যাওয়ার সময় তার তো একটা ম্যানিফেস্টো কি, সে কি করবে, এইটার তাত্ত্বিক দিক নিদর্শন আমি তো বিএনপির মধ্যে দেখি না। বিএনপির তাত্ত্বিক আলোচনা আপনি কাকে করতে দেখেন বলেন তো? আপনি একটা নেতার নাম বলেন তো যে আপনি তাত্ত্বিক আলাপ করতে দেখেন। বিএনপির দার্শনিক কারা বলেন দেখি? আমি তো বিএনপির কোনো দার্শনিক দেখতে পাই না। সো এটা তো আমার জন্য দুঃখিত। এবং বিএনপি একটা ইলেকশনের জন্য যেভাবে হাবাতের মতো অপেক্ষা করছে, আমার কাছে ভয়ের জায়গাটা এইটাই যে বিএনপিতে তো ব্যারিস্টারের সংখ্যা কম না, এমনকি আমি ব্যক্তিগতভাবে এমন ব্যারিস্টারদেরকে চিনি অ্যাডমায়ার করার মতো ব্যারিস্টার, যারা আসলেই আইনটা বোঝে। এই লোকগুলোকে এটা বুঝতে পারছে না যে ইউনূসের আন্ডারে ইলেকশন করা মানে হচ্ছে ভবিষ্যতে বিএনপির শাসনামলে অবৈধ হবে। এই সামান্য জিনিসটা আমাকে কেন বুঝাইতে হবে? আজকে মাথায় রাখবেন আপনি যে ইউনূস অবৈধ একটা স্বৈর শাসক, একটা ফেসিস্ট ভাবে সেই এই দেশটাকে শাসন করছে। এই নদীর জলে এখন মানুষের লাশ ওঠে, মাছ ওঠে না, ইউ নো ইট, আপনি দেখেছেন সেটা। আজকে ইউনূসের আন্ডারে কেন আজকে বিএনপি বলতে পারবে না যে আমরা তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে ইলেকশন করব? এটা তো পেন্ডিং আছে কোর্টে, কোর্টের রায় এটার পক্ষেই আসবে, যেটা আমরা বুঝতে পাই আর কি। সো বিএনপি কেন ইউনূসের আন্ডারে ইলেকশন করছে, এত বড় রিস্ক কেন নিচ্ছে? এই যে প্রজ্ঞার অভাব, এই যে বললো আপনার তাসনিম জারার সাথে সে সফর সঙ্গী হয়ে গেল সবাক ভাই, উনি কি বুঝতে পারছেন যে তাসনিম জারা মানে আমাদের নোয়াখালীর ভাষাতে বলে যে ইজার হাইজাকাটা হসেনো, হাইজাকাটা হসেনো মানে বুঝছেন, ওর যে জন্মের পরে যে ওর যে কর্ড আছে না, নাভির কর্ড, এটাও ঠিক মতো শুকায় নেই। বলে সরি, আপনি কিছু একটা বলছিলেন। না, আমি বলতে চাচ্ছিলাম যে আপনি তো ন্যারেটিভ উৎপাদন করার দায়িত্ব নিচ্ছেন, তত্ত্বাবধায়ক শব্দটা মনে হয় আপনারা উচ্চারণ না করা ভালো। নির্বাচনকালীন সরকার বা এরকম কিছু একটা। কেন বলেন তো? কারণ 16 বছর ধরে তো বিএনপি তো তত্ত্বাবধায়ক সরকারের কথাই বলছিল, আপনারা তো তখন শুনেন এরকম অভিযোগ। আমরা কেমনে শুনবো? আদালত যদি তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে আমরা কেমনে শুনবো? এখনো তো সেই অবস্থায় আছে, তাইলে এখন আমরা তো তত্ত্বাবধায়ক সরকারের জন্য কোর্টে ফাইট করেছি। ওকে, আপনি কি এই তথ্যটা জানেন? না, বলছি আদালতের সেই অবস্থা তো এখনো বলবৎ আছে, তাইলে আপনি এখন কেন তাকে তত্ত্বাবধায়ক সরকারের পরামর্শ দিচ্ছেন? না না না, আমি পরামর্শ আপনাকে একটু বলে রাখা ভালো। আজকের এই প্রোগ্রামের মাধ্যমে একটা জিনিস জানা প্রয়োজন, বেশিরভাগ বাংলাদেশি মনে করে যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছে বাংলাদেশ আওয়ামী লীগ, তাই তো মনে করে কিনা? কেন মনে করে সেটা আপনি জানেন? না না না, আমি সবসময় নির্বাহী বিভাগের পকেটে থাকে, মানুষ মনে করে না। 2004 সালে তত্ত্বাবধায়ক সরকারকে পুরো নস্যাৎ করবার জন্য বিএনপি যেটা করেছে, বিচারপতি এমন ভাবে নিয়োগ দিয়েছে যাতে সর্বশেষ অবসরপ্রাপ্ত বিচারপতি অধিক এম কে হাসান থাকে। সিম্পল, এই পুরো প্রথম আঘাতটা বিএনপি করেছে। আপনি জানেন যে বিচারপতিদের বয়স 2 বছর বাড়িয়ে দিয়ে, এই পদ্ধতিটা তো আপনি জানেন নাকি? আমাকে বলতে হবে আর একটু। হ্যাঁ, বলবো না? না না, আপনি বলার দরকার না, আপনি। আচ্ছা ঠিক আছে। তো তত্ত্বাবধায়ক সরকারের মামলাটা যখন কোর্টে উঠলো, তখন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৎকালীন আব্দুল জলিল, তখন তিনি নিজেই গিয়ে কোর্টে বললেন যে তিনিও এটার প্রতিপক্ষ হতে চান, মাথায় রাখবেন। এবং বিএনপির যিনি সাধারণ সম্পাদক তিনিও গেলেন সেই সময়। তারা দুজনই 5 এবং 6 এবং 7 নাম্বার প্রতিপক্ষ হলেন, নিজে থেকেই গেলেন কোর্টে গিয়ে তারা লড়াই করলেন যে তত্ত্বাবধায়ক সরকার থাকতে হবে। তখন বিচারপতি খায়রুল হক তার একটা রায়ের মধ্যে বললেন যে এটা তার জন্য খুবই অবাক করা ব্যাপার যে আওয়ামী লীগ বিএনপি 2 দলই এসেছে তত্ত্বাবধায়ক সরকার যাতে থাকে সেটার জন্য। আমি এই জন্যই বলি, রায়টা এত বড় রায় আর কে পড়বে? ওই রায়টা পড়লে আপনি দেখবেন যে আওয়ামী লীগ ফাইট করেছে তত্ত্বাবধায়ক সরকারের জন্য। তখন বিচারপতি খায়রুল হক বললেন যে আমি যেহেতু বিচারপতির পদে, আমি অনুলিখন হিসেবে বলছি, হুবহু শব্দটা তো অন্যরকম। তিনি তার কথার জিস্ট হচ্ছে এমন যে আজকে আমার কাছে অনেক বড় একটা সিগনিফিকেন্ট ডে,
যে আজকে আমার সামনে বাংলাদেশের প্রধান দুই রাজনৈতিক দলের নেতারা হাজির, যে তারাও তত্ত্বাবধায়ক সরকার সিস্টেমটা চাইছে। কিন্তু আমি একজন বিচারপতি হিসেবে আমার দায়িত্ব হচ্ছে আমার কাছে যে প্রশ্ন করা হয়েছে সেই প্রশ্নের উত্তর আমাকে দেওয়া। এই তত্ত্বাবধায়ক সরকার অগণতান্ত্রিক, কারণ এর কোনো পাবলিক কোনো ম্যান্ডেটের মাধ্যমে সে আসে না। এবং অতীতে আমরা দেখেছি যে তিন মাসের কথা বলে 2 বছর থেকে গেছে, এবং আমরা এও দেখেছি একে ডিস্টর্ট করার সিস্টেমটা, এবং বিচারপতিদেরকে রীতিমতো রাজনৈতিককরণ করা হয়েছে। অর্থাৎ বিচারপতিরা রাজনৈতিক প্রতিযোগিতার মধ্যে নেমে যায় যে উনি যদি সর্বশেষ বিচারপতি হইতে পারেন তাহলে তো উনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান, তার জীবনের আরেকটা মাইল ফলক রচিত হইল। ফলে বিচারপতিদেরকে এক ধরনের পলিটিসাইজেশন করে দেওয়া হয়েছে, এবং সেটা সব দল মিলেই সেটা করেছে। ফলে এই যে মানুষজন বলে যে বাংলাদেশ আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার চায় নাই, এইটার উত্তর কি আমাকে কেউ দিতে পারবে? যে তত্ত্বাবধায়ক সরকার যদি বাংলাদেশ আওয়ামী লীগ নাই চায় তাহলে কেন আদালতে ফাইট দিল আব্দুল জলিল? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এর পরবর্তী সময় যখন তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থার কথা বলা হচ্ছে, আওয়ামী লীগ কেন বারবার বললো যে না 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 না? এই কারণে বললো কারণ তারা আদালতের রায় মানে। এখন বাংলাদেশ আওয়ামী লীগ যে আদালতের রায় মানে, এটার জন্য আমি আপনাকে 2টা উদাহরণ দিতে পারি। নাম্বার 1, বঙ্গবন্ধু হত্যা মামলা। মাননীয় প্রধানমন্ত্রী যদি চাইতেন, আমি যদি ওই সময় আইনমন্ত্রী হইতাম, লেটস সে আমি 96 সালের আইনমন্ত্রী, বিশ্বাস করেন আমি 1 সপ্তাহের ভিতরে বিচার করে ফেলতাম। বিশ্বাস করেন আপনি, এবং সেটা আইন। আপনি একদিকে বলছেন যে শেষ করি আমার কথাটা, তাহলে আপনি আমাকে পাল্টা প্রশ্ন করতে পারবেন। ঠিক আছে। মানে বাংলাদেশ আওয়ামী লীগ যে আইনের প্রতি শ্রদ্ধাশীল সেটার উদাহরণ দিচ্ছি আমি। সেকেন্ড হচ্ছে 1999 সালে মাননীয় প্রধানমন্ত্রী ইন্ডিয়া সফর থেকে আসছেন। ইন্ডিয়া সফর থেকে আসার পরে তিনি একটা কমেন্ট করছেন বিচারালয়ের ব্যাপারে, যে এত জামিন হচ্ছে, অবাক করা ব্যাপার। তখন হাইকোর্ট তার প্রতি রুল পিটিশন দায়ের করে আপনার আদালত অবমাননার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী থাকা অবস্থাতে তিনি এটার প্রভাব খাটান নাই, তিনি কোর্টে এটার উত্তর দিয়েছেন। তো বঙ্গবন্ধু হত্যার বিচার লেগেছে 14 বছর, তিনি আইন অনুযায়ী করেছেন। একইভাবে তিনি যেটা করেছেন সেটা হচ্ছে যে তার বিরুদ্ধে অভিযোগ এসেছে, তিনি সেটাকেও ডিফেন্ড করেছেন। উনি না এটার ব্যাপারে যথেষ্ট স্ট্রিক্ট। এখন মনে করেন লেটস সে তত্ত্বাবধায়ক সরকার না থাকাতে আমারই ক্ষতি হচ্ছে, কিন্তু আদালত রায় দিয়েছে তত্ত্বাবধায়ক সরকার থাকতে পারবে না, উনি এটাই মানবেন। এখন এই জিনিসটাই বাংলাদেশের পার্সপেক্টিভে বলা হচ্ছে এটা আওয়ামী লীগ করেছে, কারণ বাংলাদেশের মানুষের মাইন্ডসেট কি, যে ক্ষমতায় থাকে সে রায় চেঞ্জ করতে পারে। আচ্ছা ঠিক আছে, আমরা এটা মানে বিএনপি কে নিয়ে প্রশ্নটা ক্লোজ করি। তো আপনি মনে করেন যে বিএনপির উচিত এখন ইউনূসের আন্ডারে ইলেকশনে না যাওয়া, এটা হচ্ছে একদম এটা বিএনপি জাস্ট নিজের পায়ে নিজে কুড়াল মারছে। ওকে, আরেকটা ইউনূসের আন্ডারে ইলেকশনে যাওয়া মানে হচ্ছে ভালো হয়েছে, ওরা এটাকে সমর্থন দিছে, এই সেই ভালো ফাইন। ঝাঁকের কোয়ের সাথে থাকা গুড, তাহলে তো তাদেরকেও ফেসিস্ট বলা হবে। তো তাদের উচিত হচ্ছে এখন টেকনিক্যালি তত্ত্বাবধায়ক সরকারের দিকে ঝোঁকা। আমি বিএনপির যদি একটা ভালো পরামর্শ আমি কোনদিন দিয়ে থাকি লাইফে, আমি আপনাকে বললাম সবাক ভাই, আপনি আজকের প্রোগ্রামটা সেভ রাখবেন। বিএনপির জন্য আমার পরামর্শ হচ্ছে বিএনপি যেন তত্ত্বাবধায়ক সরকারের দিকে আস্তে আস্তে ধাবিত হয়, নইলে কিন্তু ভবিষ্যতে তাদের জীবন অন্ধকার। তারা যদি কোনোদিন ক্ষমতাতে যায় তাহলে সেটা অবৈধ।